আমেরিকায় স্বর্ণযুগ শুরু হয়েছে দাবি করে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সূচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশের সীমান্ত আজ সুরক্ষিত, মনোবল পুনরুদ্ধার হয়েছে, মূল্যস্ফীতি কমছে ও দ্রুত আয় বাড়ছে। সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শত্রুরা ভীত হয়ে পড়েছে। গত এক বছরে গোটা বিশ্বে আবারও স্বমহিমায় ফিরে এসেছে আমেরিকা। 5 মাসেরও কম সময়ের মাঝে আমেরিকা স্বাধীনতার গৌরবময় 250তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করে যাবে তার প্রশাসন। গত কয়েকদিন ধরেই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের জোর প্রচারণায় নেমেছিল হোয়াইট হাউস, যেখানে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা অবিস্মরণীয় অর্জন করেছেন তার ফিরিস্তি তুলে ধরা হচ্ছিল। প্রচারণার অগ্রভাগে ক্যাবিনেট মেম্বারদের অংশগ্রহণ ছাড়াও আইসের অভিযান নিয়ে বেশ গর্ব করা হচ্ছিল। অর্থাৎ মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে তার একটা আগাম ধারণা পাওয়া যাচ্ছিল। এদিন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের জন্য কংগ্রেসে ট্রাম্পের আগমন কিংবা তাকে বরণ করে নেওয়া কোনোটি তেমন সৌহার্দ্যপূর্ণ ছিল না। বিশেষ করে ভাষণের ঠিক আগ মুহূর্তে শুল্কারোপে সুপ্রিম কোর্টের অবস্থানে মর্মাহত হয়ে পড়েন প্রেসিডেন্ট। তারপরও আমেরিকায় স্বর্ণযুগ শুরু হয়েছে দাবি করে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সূচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, দেশের সীমান্ত আজ সুরক্ষিত, মনোবল পুনরুদ্ধার হয়েছে, মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে ও আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ক্রমবর্ধমান অর্থনীতির ধারা বজায় রয়েছে। ভাষণের সময় কৃষ্ণাঙ্গদের অবমাননা করে ট্রাম্পের পোস্টের বিরোধিতা করে প্লেকার্ড বহনের দায়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাল গ্রিনকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শত্রুরা ভীত হয়ে পড়েছে। সব মিলিয়ে গত এক বছরে গোটা বিশ্বে আবারও স্বমহিমায় ফিরে এসেছে আমেরিকা। অবৈধ শরণার্থী প্রবেশ শূন্যে নেমে এসেছে। প্রাণঘাতী ফ্যান্টানল প্রবেশ 56% বেশি কমেছে বলেও তথ্য দেন ট্রাম্প। 5 মাসেরও কম সময়ের মাঝে আমেরিকা স্বাধীনতার গৌরবময় 250তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করে যাবে তার প্রশাসন। এক্ষেত্রে ইতিমধ্যে বেশ বড় পথ পাড়ি দেওয়ার দাবি করেন তিনি। বলেন, বর্তমানে আমেরিকায় হত্যাকাণ্ডের হার গত 125 বছরের মাঝে সবচেয়ে কম। চলতি বছরের ভাষণে জাতীয় নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট। জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তায়, অবৈধ শরণার্থী বিতরণে বর্ডার পেট্রোল ও আইস ভীষণ তৎপর ছিল। তাই ডিএইচএস এর ক্ষেত্রে তহবিল বরাদ্দ বজায় রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট। বলেন, অবৈধ অভিবাসী নয়, সবার আগে প্রাধান্য পাবে দেশের মানুষ। বিশ্বজুড়ে শুল্ক আরোপে অর্থনীতির ন্যায্য হিসাব পাচ্ছিল দেশ দাবি করে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ে হতাশা জানান প্রেসিডেন্ট। বলেন, দায়িত্ব নিয়ে ভেঙে পড়া অর্থনীতি সচলে কয়েক মাসের মাঝেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরেন তিনি। তার প্রত্যাবর্তনে পুঁজিবাজারেও গতি ফিরে এসেছে বলে জোরালোভাবে জানান ট্রাম্প। অলিম্পিকে স্বর্ণজয়ী ইউএস হকি টিমের প্রশংসা করেন তিনি। বলেন, 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। অর্থাৎ তার কল্যাণে ক্রীড়াক্ষেত্রের আলোকবর্তিকাও এখন দেশের হাতে। তাছাড়া অতি সম্প্রতি ভেনেজুয়েলা থেকে 80 মিলিয়ন ব্যারেল তেল পাওয়া গেছে বলেও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ড্রিল বেবি ড্রিল উদ্যোগের সুবাদে প্রাকৃতিক গ্যাস আহরণে আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বলেও দাবি করেন প্রেসিডেন্ট। দেশের শ্রমজীবী মানুষ বরাবরই ট্রাম্প প্রশাসনের কাছে অগ্রাধিকার পেয়ে আসছে বলে জানান প্রেসিডেন্ট। এজন্য গত বছর সবচেয়ে বড় কর কর্তনে উদাহরণ তৈরি করেছে রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস। বলেন, বিগ বিউটিফুল বিলের কল্যাণে এটা সম্ভব হয়েছে। ওবামা প্রশাসনের অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের তীব্র সমালোচনা করেন তিনি। আর জো বাইডেন প্রশাসনকে তো সমস্ত নষ্টের গোড়া হিসেবেই চিহ্নিত করেন ট্রাম্প। শরণার্থী থেকে মূল্যস্ফীতি সব ক্ষেত্রেই ব্যর্থ ছিল বিগত প্রশাসন বলে মনে করেন তিনি।
দেশে সরকারি পর্যায়ে জালিয়াতির লাগাম টেনে ধরতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অভিযান চালানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট। দুর্নীতিকে উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে এটি ঠেকাতে ডেমোক্রেটদের সহায়তা চান তিনি। তবে বক্তব্যের অনেকটা সময় জুড়েই নীল শিবিরের কড়া সমালোচনা করেন ট্রাম্প। চলতি বছর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ক্ষেত্রে রেকর্ড গড়েছেন প্রেসিডেন্ট। এর আগে 2000 সালে 88 মিনিট বক্তব্য রেখেছিলেন বিল ক্লিন্টন। এবার 107 মিনিট কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে নতুন ইতিহাস গড়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের প্রাক্কালে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটররা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরকে খরচ, বিশৃঙ্খলা ও দুর্নীতি বৃদ্ধির বছর হিসাবে সংজ্ঞায়িত করেন শুমার। ট্রাম্পের শুল্ক নীতি দেশের মানুষের উপর আর্থিক বোঝা বাড়াচ্ছে বলে অভিযোগ করেন শুমার। তিনি অভিযোগ করেন করদাতাদের অর্থ ব্যবহার করে নিজেকে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি বানানোর চেষ্টা করছেন ট্রাম্প। চাক শুমারের সাথে সুর মিলিয়ে সেনেটর এমি ক্লোবুচার বলেন, গত এক বছরে দেশের সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে ট্রাম্প প্রশাসন। তার নিজ স্টেট মিনেসোটায় আইসের বিতর্কিত অভিযানের সমালোচনাও করেন তিনি। সেনেটর অ্যালেক্স প্যাডিলা বলেন, তার শহর লস এঞ্জেলস থেকে শুরু করে দেশের প্রতিটি কোণে আইস এবং সিবিপি এজেন্টরা মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে, যাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন তিনি। সেনেটর মার্ক কেলি দাবি করেন, গত এক বছর প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষকে আরও দরিদ্র এবং অনিরাপদ করে তুলেছেন। আলাদা সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করেন। আইস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে সংস্থাটিকে বড় ধরনের সংস্কার না আনা হলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন বিল পাস হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া এক প্রশ্নের জবাবে জেফ্রিজ বলেন, দেশের মানুষ আরেকটি চিরস্থায়ী ব্যর্থ যুদ্ধ দেখতে চায় না। কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প প্রশাসনের অবশ্যই কংগ্রেসের অনুমতি নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্রেটদের নীতির তীব্র সমালোচনা করে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করতে কংগ্রেসকে আইন পাশের তাগিদ দেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, ইরান এমন মিসাইল তৈরি করছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্প বলেন, কূটনীতির মাধ্যমে ইরানের সঙ্গে সমস্যার সমাধান করতে চায় তার প্রশাসন। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গত এক বছরের শাসনকালকে সফল বলে দাবি করেন। বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির সমালোচনা করে দেশের অনেক সমস্যার জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেন তিনি। Inflation at record levels, a wide open border. ডেমোক্রেটদের সৃষ্ট ইতিহাসের দীর্ঘতম শাটডাউনে দেশ 2% জিডিপি প্রবৃদ্ধি হারিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন বিল আটকে দেওয়ায় তাদের তীব্র সমালোচনা করেন তিনি। You've seen nothing yet. We're going to do better and better and better. This is the golden age of America. প্রেসিডেন্টের ভাষণকালে রিপাবলিকান আইন প্রণেতারা বারবার দাঁড়িয়ে সম্মান জানালেও ডেমোক্রেটরা প্রায় পুরোটা সময় জুড়েই বসেছিলেন। ট্রাম্প যখন মিনেসোটার সোমালি অভিবাসী কমিউনিটির ওপর দোষারোপ করে জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেন, তখন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইলহান ওমর ট্রাম্পকে মিথ্যাবাদী বলে চিৎকার করেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক এবং কিছু ব্যতিক্রম ছাড়া মেইল ইন ব্যালট বাতিল করতে আইন পাশ করারও আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, যারা এমন আইনের বিপক্ষে তারা কারচুপি করতে চায়। Today than at any time in the history. অর্থনীতি ও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দীর্ঘ বক্তৃতা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। তিনি দাবি করেন, ইরান এরই মধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর জন্য হুমকি। তবে গত বছরের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে আবারও দাবি করেন ট্রাম্প। Leading to a solution that will be even stronger than before. তিনি জানান, দেশটির সঙ্গে চলমান অচলাবস্থা কূটনীতির মাধ্যমে সমাধান করতে আগ্রহী ওয়াশিংটন। তবে তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি। গাজার যুদ্ধবিরতিকে নিজের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরে ক্ষমতায় ফেরার পর থেকে 8টি যুদ্ধের অবসানের দাবির পুনরাবৃত্তি করেন ট্রাম্প। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে আমেরিকার জন্য একটি বিশাল বিজয় হিসেবে অভিহিত করেন প্রেসিডেন্ট। জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশাসন। Taking a great financial burden off the people that I love. ইউক্রেন যুদ্ধকে বিশ্ব বিবেকের জন্য কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে গুটেরেজের পক্ষে শান্তির জোরালো আহ্বান জানান আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্ডো।
একই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রস্তাব পাস হয়েছে, তবে ভোটদানে বিরত থাকে আমেরিকা ও চায়না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চতুর্থ বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে মহাসচিব আন্তোনিও গুটেরেসের পক্ষে শান্তির জোরালো আহ্বান জানান আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব এবং ভয়াবহ মানবিক ব্যর্থতার চিত্র তুলে ধরে অবিলম্বে এই সংঘাত বন্ধের তাগিদ দেন তিনি। 4 years after the Russian Federation launched its full-scale invasion of Ukraine, the war remains a stain on our collective conscience. যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত 15,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত এবং 3,000-এর বেশি শিশু হতাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। President, the ongoing fighting also poses direct risks to the safe and secure operations of Ukraine's nuclear sites. যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনিয়ানদের মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি আহ্বান জানান ডিকার্লো। And I urge member states to fully fund the humanitarian response. একই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 107 দেশের সমর্থনে ইউক্রেনের সীমান্ত রক্ষা ও হামলা বন্ধের প্রস্তাব পাশ হয়। আমেরিকা ভোটদান থেকে বিরত থাকলেও আলোচনার মাধ্যমে শান্তির ওপর জোর দেয়। যদিও ডেপুটি ফরেন অ্যাম্বাসেডর ট্যামি ব্রুস প্রস্তাবে কিছু শব্দ নিয়ে ওয়াশিংটনের আপত্তির কথা জানান। As we've said, this resolution also includes language that is likely to distract from ongoing negotiations rather than support discussion of the full range of diplomatic avenues that may pave the way to that durable peace. ব্রিটিশ মন্ত্রী স্টিভেন ডাউটি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, রাশিয়াকে তার নৃশংসতা বন্ধ করে এখনই সৈন্য প্রত্যাহার করতে হবে। Russia can end this war. It can do so tomorrow by withdrawing its troops, ending its atrocities, ending its attacks on civilians and children and innocent civilians across Ukraine. তবে এই খসড়া প্রস্তাবকে আন্তর্জাতিক দায়বদ্ধতা বলে উল্লেখ করেন ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার মারিয়ানা বেৎসা। This is not just a resolution of rhetorics. It is a resolution of responsibility. আমেরিকা ও ইউরোপের শান্তি প্রচেষ্টাকে পাশ কাটিয়ে রাশিয়া আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেছে বলে অভিযোগ করেন তিনি। Despite peace efforts led by the US and supported by Europe, Russia continues to demonstrate no genuine willingness to stop this aggression. তিনি বলেন, শান্তি মানে আত্মসমর্পণ নয়। Ukraine seeks peace. We want peace more than anyone, but not peace at any cost, not peace at any price, not peace under the disguise of capitulation or surrender. তবে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর আনা ইভস্টিকনিভা অভিযোগ করেন, এই পর্যন্ত পাশ হওয়া সব প্রস্তাবে ইউক্রেনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছে। তার দাবি, এই প্রস্তাবে আসল লক্ষ্য শান্তি নয়, বরং রাশিয়ার উপর চাপ প্রয়োগ করা। Резолюции носит название «Поддержка прочного мира на Украине». Однако его содержание... এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, ইউক্রেনকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কোনো সহায়তা রাশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবে। জাকারোভা অভিযোগ করেন, ব্রিটেন ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি সরবরাহে প্রস্তুতি নিচ্ছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এনপিআর ও এমএস নাওয়ের আলাদা অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাস্টিস ডিপার্টমেন্ট পরিকল্পিতভাবে এমন কিছু নথি সরিয়ে ফেলেছে যেখানে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে এক নারীকে তার কৈশোরে ট্রাম্পের যৌন হেনস্থার বিবরণ সংবলিত এফবিআই এর 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার জনসম্মুখে আনা হয়নি। 2019 সালের নথি তালিকা অনুযায়ী ওই নারী মোট 4টি সাক্ষাৎকার দিল, মাত্র একটি প্রকাশ করা হয়েছে। এমএস নাওয়ের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছেন সংবাদ মাধ্যমটির সিনিয়র রিপোর্টার লিসা রুবিন। লিসা রুবিনের দাবি, এগুলো পরিকল্পিতভাবে গায়েব করা হয়েছে। এনপিআর এর প্রতিবেদন অনুযায়ী গোপন করা 21 পৃষ্ঠার একটি স্লাইড শোতে দেখা যায় 80 দশকে এপস্টিনের মাধ্যমে পরিচয় হওয়া এক কিশোরীকে যৌন হেনস্থা ও মারধর করেন ট্রাম্প। এফবিআই নথিতে এর সত্যতা থাকলেও তা প্রকাশ করা হয়নি। হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া জানান, জাস্টিস ডিপার্টমেন্টে গিয়ে এমন কিছু গোপন নথির প্রমাণ পান যা জনসাধারণের কাছ থেকে আড়াল করা হয়েছে। পুরো প্রক্রিয়াটিকে একটি পরিকল্পিত ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন এই কংগ্রেসম্যান। অভিযোগ উঠেছে, ট্রাম্প প্রশাসন সুকৌশলে এই নথিগুলো সরিয়ে তার সুনাম রক্ষার চেষ্টা করছে। যদিও এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ব্যক্তিগত বা রাজনৈতিক মর্যাদা রক্ষার অজুহাতে নথি গোপন করা সম্পূর্ণ বেআইনি। সাবেক সেনেটর কে ম্যাককাস্কিল মনে করেন, এই নথি গোপনের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে বড় ধরনের আইনি বিপাকে ফেলবে। এই ঘটনা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে গভীর সংশয় তৈরি করেছে বলে মনে করেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করছে, ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ প্রেসিডেন্ট। তবে ডিওজে
জর্জিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করেননি তারা। ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে দেশের প্রত্যেক পরিবার গড়ে $1,700 বেশি শুল্ক ব্যয় বহন করেছে। প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তিনি এই কথা বলেছেন। গভর্নর বলেন, ছোট ব্যবসা ও কৃষকদের ওপর শুল্ক আরোপের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান প্রশাসনের পদক্ষেপে বৈশ্বিক অঙ্গনে আমেরিকার প্রভাব দুর্বল হয়ে পড়ছে। স্বাধীনতার 250 বছর উপলক্ষে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক গভর্নর স্প্যানবার্গার। তিনি দাবি করেন, অর্থনীতি ও প্রযুক্তি খাতে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকা পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছে, কারণ প্রশাসন দীর্ঘমেয়াদী কৌশলের বদলে স্বল্পমেয়াদী সিদ্ধান্তে জোর দিচ্ছে। স্প্যানবার্গার সতর্ক করেন, এতে মিত্র দেশগুলোর আস্থা কমছে এবং বৈশ্বিক অংশীদারিত্ব দুর্বল হচ্ছে। রাশিয়া ও চায়নার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব শক্তির মোকাবেলায় দৃঢ় কূটনৈতিক অবস্থান জরুরি হলেও প্রেসিডেন্ট কখনো কখনো এমন বক্তব্য দিয়েছেন যা আমেরিকার অবস্থানকে নরম বলে প্রতীয়মান করে। একই সঙ্গে ইরান সহ আন্তর্জাতিক সংকট নিয়ে উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহার ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রশাসনের ভেতরে গুরুত্বপূর্ণ দায়িত্বে অনভিজ্ঞ বা বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ এবং গণছাঁটাই জাতীয় নিরাপত্তা কাঠামোর ধারাবাহিকতা নষ্ট করেছে। তার মতে, গোয়েন্দা ও কূটনৈতিক প্রতিষ্ঠানের দক্ষতা কমে গেলে তা শুধু প্রশাসনিক সমস্যা নয়, এটি বৈশ্বিক মঞ্চে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে। স্প্যানবার্গার উল্লেখ করেন, বিশ্ব নেতৃত্ব শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে জোট, আস্থা ও নীতির ধারাবাহিকতার উপর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এসব ক্ষেত্রেই দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী আমেরিকার কৌশলগত অবস্থানকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভাষণের শেষে তিনি সতর্ক করে বলেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমেরিকার বৈশ্বিক প্রভাব ক্ষয়িষ্ণু হতে পারে। তাই তিনি আইন প্রণেতা ও নাগরিকদের প্রতি আহ্বান জানান এমন নীতি সমর্থন করতে যা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে এবং বিশ্বমঞ্চে আমেরিকার নেতৃত্ব পুনর্গঠনে সহায়তা করবে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ইউক্রেনের রাশিয়ান আগ্রাসন শুরুর 4 বছর পূর্ণ হওয়া উপলক্ষে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ইউক্রেনের পতাকা ও বিভিন্ন বার্তা সংবলিত প্লেকার্ড হাতে জড়ো হন। যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, বাস্তুচ্যুতি ও চলমান হামলার প্রতিবাদ জানিয়ে তারা সংহতি প্রকাশ করেন এবং ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান জানান। মধ্য ইউক্রেনের বাসিন্দা কেট কোভিল ইউক্রেনের নিরাপত্তা মানেই আমেরিকার নিরাপত্তা লেখা সাইন নিয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যুদ্ধ এখনও চলতে থাকায় তিনি গভীরভাবে মর্মাহত এবং আশা করেছিলেন সংঘাত অনেক আগেই শেষ হবে। তার ভাষায়, পরিস্থিতি সত্যি হৃদয় বিদারক। I thought it would end a lot sooner, but unfortunately it's still going on. It's just heartbreaking. বিক্ষোভে যোগ দেওয়া আলেকজান্ডার তার খনিজ প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তিনি জানান, প্রায় 3 বছর আগে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে তাকে। জীবনের বাকি সময় কাটানোর স্বপ্ন দেখা, নিজের বাড়িতে ফেরা আর সম্ভব হয়নি তার। এ সময় তার খনিজ বলেন, এখন থেকে যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করছেন তিনি, কারণ নিষ্ক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। যুদ্ধ চললেও তারা একসঙ্গে আছেন, কারণ তাদের সামনে অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন এই ইউক্রেনিয়ান। Since I'm here, I'm trying to do like even if it's a little. নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন অংশগ্রহণকারী রাশিয়ান তেল মানেই যুদ্ধ না লেখা সম্বলিত প্লেকার্ড ধরে বলেন, কিয়েভে থাকা তার এক ঘনিষ্ঠ বন্ধু প্রতিদিন শাহেদ ড্রোন হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং মাঝে মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যেও বেঁচে থাকার চেষ্টা করছেন। তিনি মন্তব্য করেন, বেসামরিক মানুষের উপর হামলা চলতে থাকাটা অত্যন্ত নিন্দনীয় এবং শান্তির কথা বলা সত্ত্বেও হামলা চালানো ভণ্ডামির শামিল। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে আমেরিকার আরও সক্রিয় হওয়া উচিত বলেও মনে করেন তিনি। That Putin is pretending to be searching for peace while continuing to bombard civilians. সমাবেশটিতে বিভিন্ন বক্তৃতা, পারফরমেন্স ও স্লোগানের মাধ্যমে সংহতি প্রকাশ করা হয়। এটি আয়োজন করে নিউ ইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক সংগঠন সোভিতানুক। সংগঠনটি ইউক্রেন প্রবাসীদের পক্ষে সচেতনতামূলক কার্যক্রম চালায়।